আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কিশোর বাতায়ন প্ল্যাটফর্মের ফেসবুক এই পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। একাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, 2020-21 সনের শিক্ষার্থী এবং যারা অন্যান্য শিক্ষার্থীরাও আছো, দ্বাদশ শ্রেণীর 2019-20 সেশনের যে সকল শিক্ষার্থীরা আছো, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, শুভ সকাল। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ভেক্টরের ধারাবাহিক ক্লাসগুলোর আজকে সপ্তম ক্লাস। বলতে বলতে হয়তো একটা সময় পুরো বই শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো ভেক্টর চ্যাপ্টারেরও একদম শেষের দিকে আমরা চলে আসছি আস্তে আস্তে। তো অনেকটা বেসিক অর্জন করতে করতে আমরা একটা জায়গায় পৌঁছেছি। তো আজকে আমরা পড়বো, আজকে আমাদের ধারাবাহিক লেসনের যেটা পড়ার কথা সেটা হচ্ছে ভেক্টর গুণন। ভেক্টর গুণন, নট স্কেলার গুণন। গত ক্লাসে আমরা স্কেলার গুণন পড়েছি, আজকে পড়বো কি ভেক্টর গুণন। তবে তার আগে তো আমাকে একটু কনফার্ম হইতে হবে যে তোমাদের সাথে আমার কমিউনিকেশনটা ঠিক আছে কিনা। সেটা কনফার্ম হয়ে তারপর আমি আমাদের লেসনে চলে যাচ্ছি। আমি একটু দেখতে চাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে ইতিমধ্যে কানেক্টেড কিনা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে তোমরা আমার সাথে কানেক্টেড হয়ে গেছো। আমি একটু তোমাদের সাথে যোগাযোগ করেই তারপর আমি ক্লাসে চলে যাচ্ছি। অনাশিস রহমান, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। তারপর ফাতেমা তু জাহান বলছো, ওয়ালাইকুম আসসালাম। তারপর আমি দেখতে পাচ্ছি পোস্ট গ্রাজুয়েট কলেজ কুমিল্লা থেকে হৃদ্য বলছো, আমান শিকদারকে দেখতে পাচ্ছি, নুসরাত জাহানকে দেখতে পাচ্ছি, অমিত সাধু নমস্কার, নাইমকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি লিজান। লুৎফা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। আচার্যকে দেখতে পাচ্ছি, সব ঠিক আছে না? জাহানকে দেখতে পাচ্ছি, অমিত সাধু নমস্কার, নাইম, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। তোমরা ইতিমধ্যে আমাকে জানিয়েওছো। নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী থেকে দেখতে পাচ্ছি আমি প্রামাণিককে। তারপর আমি লুবনা, ওয়ালাইকুম আসসালাম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ থেকে সাভার থেকে সুমাইয়াকে দেখতে পাচ্ছি। তারপর ফাতেমা, তারপর উর্মি। ঠিক আছে, চলো তাহলে আমরা ক্লাসে চলে যাই। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সুনামগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে আমি আবিরকে দেখতে পাচ্ছি। হাজেরা তাজু ডিগ্রি কলেজ থেকে আনানকে দেখতে পাচ্ছি। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে উবাইদুল হককে দেখতে পাচ্ছি। ঠিক আছে, নারায়ণগঞ্জ থেকে দেখতে পাচ্ছি আমি মিমকে। ধন্যবাদ তোমাদের সবাইকে, স্বাগতম। চলো আমরা ক্লাসে ফিরে যাই। চলো তাহলে আমরা আমাদের আজকের যে ক্লাস সেই ক্লাসে ফিরে যাই, ঠিক আছে? তো আমি এর মাঝখানে একটু ছোট কাজ করে নেই। আমি ক্লাসটি চলো একটু শেয়ার করে দেই। ক্লাসটি শেয়ার করে আমার টাইম লাইনে রেখে দেই। তোমরাও ঠিক তোমাদের যে ফ্রেন্ড আছে তারাও যাতে ক্লাসটি আজকে ভালো মতো করতে পারে সেজন্য তোমরা ক্লাসটি শেয়ার করে তোমার টাইম লাইনে রেখে দিতে পারো। আমি আমার কাজটি করে ফেলি। ওকে, ডান। ঠিক আছে, লেটস রেডি। আমরা পড়তে যাচ্ছি তাহলে। আজকে আমরা পড়ব ভেক্টর গুণন। না, ভেক্টর গুণন শব্দটা তো আগে উচ্চারণ করব না, আগে আমরা বলবো ক্রস গুণন। ক্রস গুণনটা কি? ক্রস গুণনের ধারণাটা তো খুবই সহজ, যে দুইটা ভেক্টরকে আমি যদি এরকম করে ক্রস গুণ করি, মাঝখানে ক্রস দিয়ে দিই, তাহলে সেটাকে ক্রস গুণন বলে। তো দুইটা ভেক্টরের ক্রস গুণন হলো ওই দুইটা ভেক্টরের মান এবং ওই দুইটা ভেক্টর যে কোণে আছে সেই কোণের সাইনের গুণফল। এটা হচ্ছে দুইটা ভেক্টরের ক্রস গুণফল। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, দুইটা ভেক্টর ক্রস গুণ করলে মূলত একটা ভেক্টর পাওয়া যায়। তো কোনো একটা মান দিয়ে তো আর ভেক্টর হয় না, তার সাথে একটা একক ভেক্টর গুণ করলে তবে একটা ভেক্টর হতে পারে। যেটা আমরা একক ভেক্টর পড়তে গিয়ে দেখে এসেছি যে কোনো মানকে একক ভেক্টর দিয়ে গুণ করলে একটা ভেক্টর পাওয়া যায়। তো আমরা সেটাই করলাম, মানকে একক ভেক্টর দিয়ে গুণ করলে আমরা একটা ভেক্টর পাইলাম। তার মানে দুইটা ক্রস গুণনের যে ফলাফল সেটা কিন্তু একটা ভেক্টর। সেটাকে যদি আমরা একটা রাশিতে প্রকাশ করি তো সেটাকে আমরা সি ভেক্টর বলতে পারি, ধরো। তো এখন আমি ধরে নিলাম এটা একটা ভেক্টর হচ্ছে এ, আমি ধরে নিলাম এটা একটা ভেক্টর হচ্ছে বি। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা। আমি ধরে নিলাম দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে এখানে থেটা। তো এখন এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই দুইটা ভেক্টর তো কিছু স্পেশাল সিচুয়েশনে থাকতে পারে। যারা ডট গুণন পড়েছে তারা নিশ্চয়ই দেখেছো
দুইটা ভেক্টর, যেমন এই হচ্ছে একটা ভেক্টর এ, এই হচ্ছে একটা ভেক্টর বি, এরা দুইজন কিন্তু একটা স্পেশাল সিচুয়েশনে আছে। তোমরা যারা গত ক্লাসটা করেছো তারা নিশ্চয়ই খুব এনজয় করছো যে স্পেশাল এই সিচুয়েশনটাকে আমরা 90 ডিগ্রি কোণ বলতে পারি। তারা দুইজন 90 ডিগ্রি কোণে থাকার অর্থ হচ্ছে দুইটা ভেক্টরের ক্রস গুণনের একটা চমৎকার ফলাফল আমরা পেয়ে যাব। তো দুইটা ভেক্টর যদি ঠিক লম্বালম্বি থাকে তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণন করলে তাদের যে ফলাফল সেটা একটু চেক করে দেখি কত। যেমন থিটার মানটা যদি 90 বসাই, sin 90 সমান হচ্ছে 1, তাহলে আমরা বলতে পারি তোমার এ বি ইটা, সাথে কিন্তু একটা একক ভেক্টর, আমি আগেই বলিনি এই একক ভেক্টরটাকে আমরা ইটা বলছি, ইটা, তো একটা একক ভেক্টর কিন্তু থাকবে। আচ্ছা, তো ফাইনালি এই দুইটা ভেক্টর যদি আমরা দেখি যে একটা ভেক্টর হচ্ছে এ, ঠিক আরেকটা ভেক্টর হচ্ছে বি, দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়ারত থাকে তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে ওই দুইটা ভেক্টরের যে কোণ সেটা হচ্ছে 0 ডিগ্রি। তো সেই অবস্থায় দুইটা ভেক্টরের ক্রস গুণনের ফলাফল হচ্ছে, আমরা থিটার ভ্যালুটা বসাই দেই, কত বসাবো? 0। তাহলে তোমরাও আমার সাথে এগুলো করে ফেললে তোমাদের পড়াশোনাটা সুন্দর লাগবে। তো sin 0 সমান হচ্ছে 0, তো আলটিমেটলি এটাকে আমরা বলতে পারি 0 ইন্টু ইটা। তো ফাইনালি আমরা এটাকে কি বলতে পারি? এটাকে আমরা একটা নাল ভেক্টর বলতে পারি। তোমরা নিশ্চয়ই চেনো যে নাল ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই। আচ্ছা, তো 0 মানের সাথে ইটা গুণ করলে সেক্ষেত্রে কিন্তু নাল ভেক্টর চলে আসে, তাই না? আচ্ছা, তাহলে একটা ভেক্টর হচ্ছে এ, ঠিক তার বিপরীত দিকে যদি একটা ভেক্টর থাকে তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180। তোমরা নিশ্চয়ই স্পেশাল কোণটা সম্পর্কে অবগত থাকবে। তো এই অবস্থায় দুইটা ভেক্টরের ক্রস গুণন যদি আমরা করে ফেলি তাহলে আমরা দেখতে পাচ্ছি cos 180 সমান sin 180 সমান 0। তাহলে 0 যদি হয়ে যায় তাহলে আলটিমেটলি পুরোটা 0 ইটা, এক্ষেত্রে এটার আনসার হচ্ছে নাল ভেক্টর। তোমরা নিশ্চয়ই আমার ভাষাটা সবাই বুঝতে পেরেছো, আমি আসলে তোমাদেরকে কি বোঝানোর চেষ্টা করছি। অবশ্যই তোমরা বুঝে ফেলবে। তোমরা খুবই স্টুডিয়াস স্টুডেন্ট এবং খুব রেসপন্সিবল, আমি দেখতে পাচ্ছি তোমাদের রেসপন্স খুব চমৎকার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে কিছু সিচুয়েশন আমরা পেলাম এগুলা কিন্তু স্পেশাল কিছু সিচুয়েশন, যে এই অ্যাঙ্গেলগুলাতে দুইটা ভেক্টরের ক্রস গুণনের ফলাফল কিন্তু একটু ভিন্ন রকম হয়। এখন এই তিনটা স্পেশাল অবস্থান স্কেলারেও ছিল, এই তিনটা স্পেশাল অবস্থান ভেক্টরেও আছে। তো এই যে 6টা স্পেশাল সিচুয়েশন তোমাকে আমি দেখাইলাম, এটা তুমি স্পষ্ট করে পড়বা, আমার বিশ্বাস এখান থেকে দুই একটা বহু নির্বাচনী স্পেসিফিক করে তুমি পরীক্ষায় পেয়ে যাবা। তো একটু মনোযোগ দিয়ে কথাটা লক্ষ্য করো। এবার চলো আমরা দুইটা ভেক্টরের ক্রস গুণনের যে তোমার রেজাল্ট একটা ভেক্টর পেলাম, এটা নিয়ে তো অনেক আলোচনার বিষয় চলে আসে। যেমন দুইটা ভেক্টরের ক্রস গুণন করলে একটা ভেক্টর পাওয়া যায়। তো এখন তো প্রশ্ন আসতেই পারে যে এই ভেক্টরের দিক কোন দিকে, আর এটা নিয়ে যত আলোচনার সূত্রপাত। তাহলে যেমন দুইটা ভেক্টর এ ক্রস বি, এখন আমি ধরো দুইটা ভেক্টর এঁকে ফেলি। হ্যাঁ, মনে করো এটা একটা ভেক্টর আমি এঁকে ফেললাম এ, এটা একটা ভেক্টর আমি এঁকে ফেললাম বি। তো এদের মধ্যবর্তী কোণকে আমি বললাম থিটা। তো এখন আমি তোমার কাছে জানতে চাইলাম যে এ ক্রস বি সমান কত। তুমি বলবা দুইটা ভেক্টরের ক্রস গুণনের ফলাফলকে তো স্যার আপনি যে কোনো একটা ভেক্টরে রূপান্তর করছেন, সেটার মান হচ্ছে সি। এখন প্রশ্ন হচ্ছে দুইটা ভেক্টরের ক্রস গুণনের ফলাফল একটা ভেক্টর, কিন্তু তার দিক কোন দিকে? এটার দিক যদি আমরা বের করতে যাই তাহলে আমাকে বলতে হবে এই ভেক্টরের দিক হচ্ছে এই দুইটা ভেক্টর যে তলে অবস্থিত এই তলের ঠিক লম্ব দিকে। আচ্ছা, যেমন ধরো দুইটা ভেক্টর এই তলে অবস্থিত, আমার হাতের তলে অবস্থিত, তাহলে এই নতুন যে ভেক্টরটা সৃষ্টি হলো এদের ক্রস গুণনের ফলে সেটার দিক হবে ঠিক এই তলের লম্ব দিকে। সেটা তো ওপরেও হতে পারে নিচেও হতে পারে, তার মানে গল্প কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। এখন প্রশ্ন চলে আসে দুইটা ভেক্টরের ক্রস গুণনের ফলে যে নতুন ভেক্টর তৈরি হলো সেটার দিক লম্ব দিকে কোন দিকে? ওপরের দিকে নাকি নিচের দিকে, ভেতরের দিকে নাকি বাইরের দিকে? তবে তার আগে আমি একটা কথা বলে রাখি, দুইটা ভেক্টরের ক্রস গুণনের ফলাফল যেহেতু তুমি একটা ভেক্টর পেয়েছো, সো এটার আর একটা নাম তুমি বলতেই পারো যে এটাকে বলা যেতে পারে ভেক্টর গুণ। এটাকে বলা যেতেই পারে যে এটা হচ্ছে একটা ভেক্টর গুণ।
কারণ যে রেজাল্ট সেটা হচ্ছে ভেক্টর। আমরা স্কেলারে পড়েছি যে রেজাল্ট সেটা ছিল স্কেলার, এই জন্য বলেছিলাম ওটা স্কেলার গুণ। তাহলে এটা হবে কি গুণ? ভেক্টর গুণ। তাহলে যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম আমরা, যে এ ক্রস বি, তার মানে তুমি এ থেকে যেতে চাচ্ছ কোন দিকে? বি এর দিকে। তো এই দুইটা ভেক্টরের ক্রস গুণনের ফলাফল যে নতুন একটা ভেক্টর, সেটা দিক বের করতে গেলে দিকটা আমরা কনফার্ম যে তলের উপর ঠিক লম্ব দিকে, হয় ওপরে না হয় নিচে। লম্ব দিকে কোন দিকে এটা যদি তুমি বের করতে চাও, তাহলে তোমাকে একটা নিয়ম ফলো করতে হবে, সেটার নাম হচ্ছে ডান হাতি স্ক্রু নিয়ম। ডান হাতি স্ক্রু নিয়ম। ডান হাতি স্ক্রু নিয়ম দিয়ে আমরা খুব চমৎকার করে এই সি এর দিক কোন দিকে সেটা বের করতে পারবো। যেমন কোন স্টুডেন্ট এরকম করে বলতে পারো যে স্যার একটা ভেক্টর হচ্ছে এ আর একটা ভেক্টর হচ্ছে বি। আমি যদি স্যার বি থেকে এর দিকে আসতে চাই, আমি যদি বি থেকে এর দিকে আসতে চাই, তার মানে এই যে কোণটা হচ্ছে থেটা, এই কোণটাও থেটা, কিন্তু এখানে আমি এ থেকে বি এর দিকে গিয়েছি, এখানে আমি বি থেকে এর দিকে গিয়েছি। তার মানে এখানে স্যার আমি জানতে চাই বি ক্রস এ সমান কত। আমরা জানি নতুন ভেক্টরটার ভ্যালু হচ্ছে সি, আমরা সেটা ধরেই নিছি। তুমি যাই করো না কেন নতুন যে ভেক্টর পাবা সেটা সি, আমরা ধরে নিছি। এখন কথা হচ্ছে এখানে তুমি যেতে চাও এ থেকে বি এর দিকে, এখানে তুমি যেতে চাও বি থেকে এর দিকে। আমি যদি জিজ্ঞেস করি তোমাদেরকে, বলো তো এখানে প্রথম ভেক্টর কোনটা? তোমরা সবাই নিশ্চয়ই বলবে প্রথম ভেক্টর হচ্ছে এ, কারণ এ থেকে তুমি বি এ যেতে চাও। এই যে এখানে তুমি এ থেকে বি এ যেতে চাও। আমি যদি বলি এখানে প্রথম ভেক্টর কে, কারণ তুমি যেহেতু বি থেকে এ তে চলে আসতেছো, তার মানে প্রথম ভেক্টর হচ্ছে বি। তো আমি ডানহাতি স্ক্রু নিয়মটা ব্যাখ্যা করব প্রথম ভেক্টর দিয়ে। এখন প্রথম ভেক্টর যে কোনোটাই থাকতে পারে। তো চলো ডানহাতি স্ক্রু নিয়মটা একটু বলে ফেলি। দুইটা ভেক্টর যে তলে থাকবে সেই তলের উপর একটা ডানহাতি স্ক্রুকে নিতে হবে। খুবই সিম্পল, ওই তলের উপর একটা ডানহাতি স্ক্রুকে নিতে হবে। যেমন ধরো আমি একটা ডানহাতি স্ক্রুকে নিলাম, এটাই ধরো একটা ডানহাতি স্ক্রু যে তলে থাকে সেই তলের উপর। যেমন তুমি এখন লিখতেছো খাতায়, তো খাতার তল হচ্ছে এই যে এটা, খাতায় যে দুইটা ভেক্টর যে তলে আছে সেখানে একটা স্ক্রুকে নাও। নেওয়ার পরে তুমি এক কাজ করো, এ থেকে বি এর দিকে স্ক্রুটাকে ঘুরাও। যেমন আমি স্ক্রুটাকে এ থেকে বি এর দিকে ঘুরাচ্ছি, মানে এই যে এরকম করে ঘুরাচ্ছি, এরকম করে ঘুরাচ্ছি এ থেকে বি এর দিকে, এই যে এরকম করে ঘুরাচ্ছি। এরকম করে যদি একটা স্ক্রুকে ঘুরাই, স্ক্রুটা তো বাইরের দিকে আসবে। তুমি যদি বিশ্বাস না করো, তুমি একটা বোতলের মুখা অথবা এই যে মার্কারটা, এই মার্কারের যে হেডটা আছে, হেডটা কিন্তু এদিকে ঘুরালে হেডটা খুলে যাচ্ছে, হেডটা খুলে যাচ্ছে। তার মানে এ থেকে বি এর দিকে স্ক্রুটা ঘুরালে স্ক্রুটা বাইরের দিকে আসে। তো বাইরের দিকটাকে যদি আমি এরকম করে প্রকাশ করি, এবং এই যে স্ক্রুটা যে বাইরের দিকে আসলো, বাইরের দিক বলতে আমি প্রকাশ করতে পারি ডট দিয়ে। আজকের পর থেকে ডট দেখলেই বুঝবো এটা বাইরের দিক, সেটা নিয়ে আলোচনা পরে আসছি। তো এখন আমি বুঝলাম এ ক্রস বি এর দিক দিলাম কোন দিকে? বাইরের দিকে। তো তাহলে চলো এখানেও ডানহাতি স্ক্রুটা দেখি কোন দিকে যায়। যেদিকে যাবে সেদিকেই হচ্ছে ওই ভেক্টরের দিক। তাহলে দুইটা ভেক্টর যে তলে আছে সেই তলের উপর একটা ডানহাতি স্ক্রুকে রাখতে হবে। ওই স্ক্রুটাকে ঘুরালে স্ক্রুটা যেদিকে যাবে, কোন দিকে ঘুরাবা? তুমি কোন দিক থেকে কোন দিকে যেতে চাও সেই দিকে ঘুরাবা। যেমন আমি বি ক্রস এ চাই, তার মানে আমি বি থেকে এর দিকে যেতে চাই, তাহলে বি থেকে এর দিকে ঘুরাও। বি থেকে এর দিকে স্ক্রুটাকে ঘুরালে স্ক্রুটা কিন্তু ভেতরে যাচ্ছে। আমার হাত ঘুরানোটা দেখেই কিন্তু তুমি বুঝতেছো, এরকম করে কোন একটা বোতলের মুখখাকে যদি আমি এমন করি, সেটা কিন্তু ভেতরের দিকে লাগতে থাকবে, আর এরকম করলে সেটা কিন্তু খুলবে। তাহলে বি থেকে এর দিকে স্ক্রুটাকে নিলে স্ক্রুটা কোন দিকে যায়? ভেতরে যায়। তো স্ক্রুটা যেদিকে যাবে এই নতুন ভেক্টরের দিক সেদিকেই, এটাই ডান হাতে স্ক্রু নিয়ম। তাহলে আমি যদি একবার ফ্রেশ করে বলি, স্ক্রুটা তাহলে কোন দিকে যাচ্ছে একটু লিখে নিই। স্ক্রুটা ভেতর দিকে যাচ্ছে। আমি এটাকে দিয়ে বুঝালাম ভেতর, এটাকে দিয়ে বুঝালাম বাহির। তার মানে বাহিরে আসলে তুমি যদি সি বলো, ভেতরে গেলে তো তুমি আর সি বলতে পারবে না, কারণ এই ভেক্টরের ঠিক বিপরীত ভেক্টর হচ্ছে এটা, সো এটাকে মাইনাস সি বলতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, যদি ভেতরের দিকে যায় আজকে থেকে তুমি সেটাকে ক্রস বলবা। ক্রস দেখলেই তুমি বুঝবা এটা ভেতর, মনে থাকে যেন। আর ডট দেখলেই তুমি বুঝবা বাহির। হ্যাঁ, স্টোরিটা বলছি আমি। আর ক্রস দেখলে তুমি বুঝবা ভেতর। বেসিকটা স্পষ্ট করা অনেক বেশি জরুরি। তাহলে ডানহাতি স্ক্রু নিয়মটা আমি আবার বলি। দুইটা ভেক্টর যে তলে থাকে ওই তলের উপর একটা ডানহাতি স্ক্রুকে স্থাপন করে প্রথম থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে স্ক্রুটাকে ঘুরালে যেদিকে যাবে সেদিকেই ওই নতুন ভেক্টরের দিক অথবা ক্রস গুণ ফলের দিক।
তাহলে আমরা স্পষ্ট করে একটা জিনিস দেখছি যে a ক্রস b সমান আমরা c বলেছি, যখন b ক্রস a সমান আমাদেরকে বলতে হচ্ছে মাইনাস c। তার মানে আমি এই ভেক্টরকে যখন আমি বিনিময় করে ফেললাম, যখন আমি এর জায়গায় b কে নিয়ে আসলাম, বিনিময় করলাম, তো ক্রস গুণন বা ভেক্টর গুণন বিনিময় সূত্র তো মেনে চললো না, কারণ বিনিময় করার ফলে রেজাল্ট ভিন্ন হয়ে গেল, রেজাল্ট উল্টা দিকে হয়ে গেল। তার মানে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না, ঠিক যেমনটা ডট গুণন বিনিময় সূত্র মেনে চলতো, কারণ ওটা ছিল স্কেলার, ওখানে দিকের ব্যাপার ছিল না, এখানে দিকের ব্যাপার আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা যে বেসিকটা শিখলাম সেটা হচ্ছে দুটো ভেক্টর ক্রস গুণন করলে আজকে থেকে জানা থাকবে এদের রেজাল্ট হইতে হবে একটা ভেক্টর। যদি একটা ভেক্টর না হয়ে অন্য কিছু হয় সেক্ষেত্রে ডিফারেন্ট অনেক আইডিয়া আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। তো দুইটা ভেক্টরের ক্রস গুণন এর রেজাল্ট সবসময়ই একটা ভেক্টর হবে। ভেক্টর ছাড়া স্কেলার হওয়ার সুযোগ নাই, কিন্তু জিরো হইতে পারে, ঠিক আছে, এটা মনে রেখো। আচ্ছা, তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণনের ফলাফল হচ্ছে একটা ভেক্টর। ওই ভেক্টরের দিক কোন দিকে সেটা জানার জন্য আমাদের ডান হাতে স্ক্রু নিয়ম বের করতে হবে। তবে তার আগেই আমরা বলে দিতে পারবো দুইটা ভেক্টর যেই তলে থাকে সেই তলের উপর সেই তলের লম্ব দিকেই হচ্ছে ওই নতুন ভেক্টরের দিক। লম্ব দিকে কোন দিকে সেটা যদি আমাদের জানতে হয় সেক্ষেত্রে আমাদেরকে এই স্ক্রু নিয়মটা ফলো করতে হবে, এবং ওই তলের উপরে একটা স্ক্রুকে স্থাপন করে তুমি কোন দিক থেকে কোন দিকে যেতে চাও সেদিকে তুমি ঘুরাবা, তাহলে স্ক্রুটাই বলে দিবে এর দিক কোন দিকে। আমি তোমাদেরকে এতক্ষণ ক্রস গুণনের যে বেসিকটা দেওয়ার চেষ্টা করেছি, এগুলো সবগুলোই কিন্তু প্রশ্ন। ডান হাতে স্ক্রু নিয়ম কি, ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না কেন, ক্রস গুণন ব্যাখ্যা করো, ক্রস গুণনের নতুন ভেক্টরটার দিক কোন দিকে এটা অ্যানালাইসিস করে দেখাও, সবগুলোই কিন্তু প্রশ্ন। তো যতটুকু বুঝিয়েছি এতটুকু তোমরা বুঝেছো কিনা জাস্ট রেসপন্স, যে তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে জানাও, আমি সেটা ইনস্ট্যান্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো। শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা পরের পার্টে চলে যাই। একটু আমি কমেন্ট সেকশনটা চেক করে দেখে আসি যে তোমরা একটু চেক করে দেখতেই হবে আমাকে যে তোমরা ক্রস গুণন ব্যাপারটা কতটা বুঝতে পেরেছো। ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজ থেকে বলছো। ও নাইস কোশ্চেন। অভিজিৎ মিত্র, তুমি বলেছো স্যার সাইন থেটা কেমনে আসলো। হ্যাঁ, পরের স্টেজটা আমি বলছি। ডট বাহিরের দিকে, ক্রস ভেতরের দিকে। আচ্ছা, ওমর ফারুক, জি স্যার বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ, ইয়েস স্যার, কোনো রকম প্রবলেম। যেমন আমি একটা প্রশ্ন অলরেডি আমি নোট ডাউন করলাম যে একজনের প্রশ্ন করেছো সাইন থেটা কোথা থেকে আসলো। হ্যাঁ, এই যে ভেরি নাইস কোশ্চেন, সাইন থেটা কোথা থেকে আসলো। বিনিময়টা আবার একটু বলিয়ে দেন। বিনিময় বলতে তুমি এটাকে বিনিময় করেছো, এ ক্রস বি ছিল, এটাকে তুমি বি ক্রস এ করেছো, কিন্তু রেজাল্ট আর সি নাই, রেজাল্ট হয়ে গেছে মাইনাস সি। কেন হয়েছে এটা পুরোটা ব্যাখ্যা করতে হবে, যেটা আমি অলরেডি 3-4 বার ব্যাখ্যা করে ফেলেছি। যদি এখন না বুঝো ক্লাসটা আবার রিপিট করবে, ইনশাল্লাহ বুঝে ফেলবে লাবিবা। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন যে কথাটা বলবো, সাইন থেটা কিভাবে আসলো, এটা একজনে প্রশ্ন করেছে। সে কিন্তু ঘাপটি মেরে বসে আছে যে স্যার তো গত ক্লাসে এক্সাক্ট কস কিভাবে হয়েছে সেটা বলেছে, আজকে তাহলে সাইন থেটাটা এখনো স্যার বলছে না কেন। তাইলে সাইন থেটা কিভাবে হয়েছে সেটা আমি বলছি এখন। দেখো, সাইন থেটা না দিয়ে বিজ্ঞানীরা কেন এই জায়গায় কস ট্যান এগুলো চিন্তা করে নাই, কেন তাদের সাইন দিতে হয়েছে, এটা একটা প্রশ্ন থেকে যায়। যদিও কোথাও আসবে এরকম না, এটা একটা ডেফিনেশন, তোমাকে এটাই মনে রাখতে হবে। কিন্তু ব্যাখ্যা আছে যে কেন সাইন হয়েছে। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, যেমন মনে করো কোনো একটা ভেক্টর রাশিতে তোমার যেতে হবে। যেমন ভেক্টর রাশি বলতে, যেমন টর্ক একটা ভেক্টর রাশি, এটা দিয়ে খুব চমৎকার করে বোঝানো যাবে। হ্যাঁ, এই সুযোগে টর্কটাও বোঝা হয়ে যাবে। চলো, টর্ক একটা ভেক্টর রাশি, টর্ককে প্রকাশ করা হয় টাউ দ্বারা, টাউ চিহ্নটা এরকম। হ্যাঁ, তো টর্ক একটা ভেক্টর রাশি। তো টর্ক আবার কি, তোমরা নর্মাল যেটাকে বল বলে চিনো, বল মানে তুমি বলো না যে আমি বল প্রয়োগ করেছি, আমার অনেক বল আছে। যেমন তুমি এই কলমটাকে এখান থেকে 5 নিউটন বল প্রয়োগ করে এখান থেকে ওখানে রাখলা, তুমি বইগুলোকে সরিয়ে বল প্রয়োগ করে একটা জায়গায় রাখলা, বল ছাড়া তো সম্ভব না কোনো কিছুই। তো এই যে বল যেটাকে তোমরা চেনো, বৃত্তাকার গতিতে গেলে সেটা আসলে বল না, সেটা হয়ে যায় টাউ, এটা মনে রাখবা। তার মানে আমরা একটা জিনিস কনফার্ম যে বলের মধ্যে টাউ নাই, বলের মধ্যে টাউ নাই, কিন্তু এতটুকু কনফার্ম, সরি আমি এরকম করে যদি বলি, টর্কের মধ্যে বল আছে কিন্তু বলের মধ্যে কিন্তু
টাউ নাই। আমি আবার বলছি, টর্কের মধ্যে বল আছে, বলের মধ্যে টাউ নাই। তার মানে টর্কের মধ্যে কিন্তু বল আছে, বৃত্তাকার গতিতে গেলে যেই বলটা প্রয়োগ করো সেটার নাম বল না, সেটার নাম হচ্ছে টর্ক। আচ্ছা, তাহলে টর্কটা কি আমরা যদি বুঝি, যেমন কোন একটা বস্তুকে যদি তুমি ঘুরাইতে চাও, যেমন এই একটা বস্তু, আমি যদি এটাকে ঘুরাইতে বলি, তোমরা সবাই বলবে স্যার বল প্রয়োগ করেন তাহলেই ঘুরবে, কিন্তু সত্যি কথা যেটা, এটাকে বল প্রয়োগ করলে ঘুরবে না। তুমি দেখতে চাও, যেমন আমি বল প্রয়োগ করেছি, এটা ঘুরছে না। এই যে দেখো, আমি বল প্রয়োগ করছি, এটা ঘুরছে না। বল প্রয়োগ করছে কিন্তু ঘুরছে না। হ্যাঁ, তোমারই একজন বন্ধু হয়তো এখানে এসে আমাকে দেখাই দিতে পারো যে স্যার এইখানে বল প্রয়োগ করেন তাহলে ঘুরবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো কিনা, যে এটাকে একটু এই কর্নারে বল প্রয়োগ করেন তাহলে ঘুরতে পারে। হ্যাঁ, সত্যিই ঘুরছে। তাহলে স্যার এই কর্নারে বল প্রয়োগ করা এটাকে কি আমরা টর্ক বলবো? হ্যাঁ, কিছুটা এমনই। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে তুমি যে কর্নারে বল প্রয়োগ করে বস্তুটাকে ঘুরাইলা, তো এটাকে আর বলা যাবে না যে আমি বল প্রয়োগ করে ঘুরাইছি, এটাকে বলতে হবে আমি টর্ক প্রয়োগ করে ঘুরাইছি। তার মানে আলটিমেটলি বৃত্তাকার গতিতে, তার মানে কোনো একটা বস্তু যদি ঘুরে সেক্ষেত্রে আর বল নাই, সেটাকে বলা হয় টর্ক। আমরা যাই ঘুরাই না কেন সেটা কিন্তু টর্ক। যেমন আমরা দরজাকে ঘুরিয়ে এরকম করে বন্ধ করি, তুমি খেয়াল করেছো একদম কর্নারে বল প্রয়োগ করে দরজাটাকে লাগাতে হয়, তো সেটা কিন্তু টর্ক। তুমি যে কোনো ঘরে ফ্যান চলতেছে সেটা টর্ক। তো এরকম যেখানেই ঘুরবে সেখানেই কিন্তু টর্ক আছে। টর্ক নিয়ে স্পেশাল আলোচনা আছে নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে, নিউটনিয়ান বলবিদ্যা, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার চ্যাপ্টার, সেখানে স্পেশাল আলোচনা আছে। সো আমি এখানে খুব বেশি না বলে সাইনটা কিভাবে আসতো সেটা একটু দেখাই। কোনো একটা ভেক্টর রাশি দিয়ে দেখাইতে হবে। তো মনে করো এটা একটা বস্তু, এটা একটা দণ্ড, এটাকে তুমি ঘুরাইতে চাও। তো ঘুরানোর জন্য তুমি বল প্রয়োগ করেছো, এই যে তুমি বল প্রয়োগ করেছো। হ্যাঁ, তো বল প্রয়োগ করেছো, তো এটাকে বল প্রয়োগ করেছো, আলটিমেটলি এটা কিন্তু ঘুরে যাবে, কোনো সন্দেহ নাই। এটা কিন্তু যেটা তুমি চাচ্ছ সেটা তোমার সাকসেসটা তুমি পেয়ে যাবে, এটা ঘুরে যাবে। তো এই যে তুমি বল প্রয়োগ করে যে ঘুরালা, এই যে তুমি একটা বল প্রয়োগ করলা, এটা তো বাঁকা একটা ভেক্টর, তো এটার তো অংশ থাকবে, এটা একটা অংশ, এটা একটা অংশ। তো এই ভেক্টরটা কিন্তু দুইটা অংশে বিভক্ত হয়ে গেল। তো এই ভেক্টরটাকে যদি আমি এফ বলি, তো এটাকে যদি আমি থেটা বলি, তুমি কিন্তু কনফার্ম এতটুকু আমাকে বলতে পারবা যে স্যার এটা হচ্ছে এফ কস থেটা। আমি কিন্তু এতটুকু শিক্ষা তোমাদেরকে দিয়েছি এই 7টা ক্লাসে। এটা হচ্ছে এফ কস থেটা এবং এটা হচ্ছে এফ সাইন থেটা। বলের এই অংশটা হচ্ছে এফ সাইন থেটা। এখন আমি যদি জিজ্ঞেস করি যে বলের কোন অংশটা এটাকে ঘুরতে হেল্প করেছে, তুমি নিশ্চয়ই এটাকে বলবে না, কারণ এটা যাচ্ছে সামনের দিকে। তার মানে বলের এই অংশটা এটাকে ঘুরতে হেল্প করতেছে না, বলের এই অংশটা এফ সাইন থেটা এটাকে ঘুরতে সহযোগিতা করতেছে। লন রোলারে তোমাদের নিশ্চয়ই এই বিষয়গুলো বোঝানো হয়েছে। তো এফ সাইন থেটা এটাকে ঘুরতে সহযোগিতা করেছে। তো আলটিমেটলি এই জায়গাটুকুর ব্যাসার্ধ ভেক্টরকে যদি আমরা আর বলি, তো আমি ভেক্টর রূপ দিয়ে বলছি না, তাহলে টর্ককে আমরা বলতে পারবো এই যে আর, আর এই যে এফ সাইন থেটা, এদের গুণফলকেই মূলত বলা হয় টর্ক। তুমি যদি ভেক্টর রূপ দ্বারা প্রকাশ করো তাহলে কিন্তু তোমাকে বলতে হবে যে ব্যাসার্ধ এটা একটা ভেক্টর, বলো একটা ভেক্টর, তো আর এফ সাইন থেটা এটা দেখতে কার মতো, দেখো তো এবি সাইন থেটার মতো দেখতে। হ্যাঁ, এবি সাইন থেটার মতো দেখতে। তাহলে আর এফ সাইন থেটাকে আমরা বলতে পারি তোমার আর ক্রস এফ। তবে তুমি বলতে পারো স্যার এর সাথে তো একটা ইটা আছে, এর সাথে তো একটা ইটা আছে। যদি তুমি ভেক্টর রূপ দাও তাহলে এর সাথে একটা ইটা দিতেই হবে তোমাকে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তো আলটিমেটলি মানে আমি আর স্পষ্ট করে যদি বলি, আর ক্রস এফ এর মান হচ্ছে আর এফ সাইন থেটা। হ্যাঁ, আর ক্রস এফ এর মান হচ্ছে আর এফ সাইন থেটা, আর এই মানের সাথে একক ভেক্টর গুণ করলে সেক্ষেত্রে এটা হয়ে যায় ভেক্টর। তো এখানে তুমি নিশ্চয়ই দেখতেছ, এই যে কোনো একটা বস্তুকে ঘুরাইলাম আমি, মানে কোনো একটা ভেক্টরের মধ্যে আমি ওই ভেক্টরটা দিক বের করলাম, মানে ঘুরাইলাম। তো এই যে ঘুরাইতে গিয়ে কিন্তু আমার সাইন চলে আসছে, কস চলে আসে নাই। তো আলটিমেটলি বিজ্ঞানীরা এই জায়গায় সাইন দিতে বাধ্য হয়েছে, ভেক্টরগুলাতে সাইন দিতে বাধ্য হয়েছে। তো আলটিমেটলি দুইটা ভেক্টরের ক্রস গুণনের রেজাল্ট কিন্তু সারা জীবনই হবে এবি সাইন থেটা ইটা। তো সাইন কখন ইউজ হয়, এই যে এই সব ক্ষেত্রে সাইন অটোমেটিক ইউজ হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমি আগেই বলেছি টর্ক নিয়ে মিনিমাম লেভেলে একটা আলোচনা করলাম, কারণ আমরা এখানে ভেক্টরে আছি। নিউটনিয়ান বলবিদ্যা এটা নিয়ে তোমার ডিটেল আলোচনা আছে, এটার সাথে অনেক রাশির সম্পর্ক আছে, সেগুলো নিয়ে ওখানে ম্যাথ করবো, ডিটেল পড়বো ইনশাল্লাহ। তো এখানে আমরা আপাতত এতটুকুই বুঝে ফেললাম। তো আমরা নিশ্চয়ই স্পষ্ট হয়ে গেছি যে টর্ক দিয়ে কিভাবে এখানে ক্রস গুণনের সাইন হলো।
তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখো, আমরা তো ক্রস গুণন করলাম, তাই না? ক্রস গুণন পড়ে ফাইনালি বেশ কিছু জিনিস শিখলাম। তো শিখার পরে ফাইনালি যদি আমরা নোট ডাউন করি যে আমরা কি কি শিখলাম, তাহলে আমি তোমাদেরকে বলবো যে a ক্রস b সমান সমান ab sin থিটা, ab sin থিটা ইটা। হ্যাঁ, এটা একটা সূত্র আমরা পেয়েছি। আরও কিছু সূত্র পেয়েছি যে এই থিটার মধ্যে স্পেশাল 3টা কোণ দিয়ে আমরা কিন্তু আরও 3টা ভ্যালু পেয়েছি। আমি সেগুলো লিখলাম না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আরেকটা কথা যদি আমি বলি, তোমরা নিশ্চয়ই আমার কাছে জানতে চাইতে পারো যে স্যার আয়ত একক ভেক্টরগুলোকে আপনি ডট গুণন করেছিলেন, আনসার বলেছিলেন 1 হয়। তো আয়ত একক ভেক্টরগুলোকে কি ক্রস গুণন করা যায়? এরকম কি কোনো সিস্টেম আছে? চলো সেটা দেখে নিই তাহলে, যে আয়ত একক ভেক্টরের ক্রস গুণন করলে কি হয়। লাইক দ্যাট, যেমন আই ক্রস আই, তারপর হচ্ছে জে ক্রস জে, তারপর হচ্ছে কে ক্রস কে। এগুলার আসলে আনসারগুলো কত সেটা আমরা একটু দেখতে চাই। ঠিক আছে? তো এটা দেখার জন্য তোমাকে যদি খুব সহজে আমি বলে ফেলি, তুমি ক্রস গুণন করে ফেলো তাহলেই বুঝবা। যেমন ধরো আই ক্রস আই, তো একটু লক্ষ্য করো, দুইটা ভেক্টরের ক্রস গুণন করতেছো, তাহলে ওই দুইটা ভেক্টর যে তলে আছে ওই তলের উপর কিন্তু একটা নতুন ভেক্টর পাওয়া যাবে, তলের উপরে একটা নতুন ভেক্টর পাওয়া যাবে। তো একটু লক্ষ্য করো আই ক্রস আই। হ্যাঁ, তো একটু খেয়াল করো যে এই ভেক্টরের মান হচ্ছে 1, এটার মানও হচ্ছে 1। তো তারপর হচ্ছে সাইন সাইন, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 0। আচ্ছা, সাথে আছে একটা একক ভেক্টর। তো একটু লক্ষ্য করো সাইন 0 সমান 0, আলটিমেট আনসার হচ্ছে 0। তোমার এটা যদি এখানে থেকে যায় তাহলে আমি এটাকে বলতে পারি নাল ভেক্টর। আমি এটাকে কিন্তু আই ক্রস আই সমান সমান নাল ভেক্টর বলে ফেলতে পারি। হ্যাঁ, অনেকে এমনি তোমাকে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ অনেক। জাস্ট কন্টিনিউ, আরো ভালো করে বুঝতে পারবে ইনশাল্লাহ। তাহলে আমি তোমাকে যেটা বলতেছিলাম যে এটা অনেকে বলতেছে 0 হবে, 0 0, অনেকে বলতেছে স্যার সাইন 0 সমান 0, পুরোটা গুণ করলে 0। না, সেটা কিন্তু তথ্যগত ভুল আছে। আলটিমেটলি এটা হচ্ছে নাল ভেক্টর, নাল ভেক্টর। তার মানে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, এগুলো সমান সমান কিন্তু আমরা বলবো নাল ভেক্টর। আসল বেসিকটা হচ্ছে নাল ভেক্টর। তো নাল ভেক্টর সমান সমান আসলে কি? নাল ভেক্টর সমান সমান তুমি একটা জিনিস মনে রাখবে যে 3টা অ্যাক্সিস বরাবর, যেমন আই জে কে, 3টা অ্যাক্সিস বরাবর এর ভ্যালুটা আসলে 0, এর ভ্যালুটা আসলে 0। এটাই আসলে ফিল করায় নাল ভেক্টরটা, যে 3টা অ্যাক্সিস বরাবরই এর কোনো মান নাই। ঠিক আছে, মানটা কত? 0। আচ্ছা, এটাই কিন্তু নাল ভেক্টরের 3 অক্ষ বরাবর রেজাল্ট। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আই ক্রস আই করে কিভাবে নাল ভেক্টর হলো, একইভাবে জে ক্রস জে করে কিভাবে নাল ভেক্টর হবে, কে ক্রস কে করে কিভাবে নাল ভেক্টর হবে, তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেছে, স্যার আই ক্রস জে সমান কত হবে? লাস্ট ক্যালকুলেশনে তো স্যার আপনি দেখিয়েছিলেন যে আই ডট আই ইকুয়াল টু হচ্ছে ওই দুইটা ভেক্টরের মান এবং ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের কোজাইন, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, কস 0 সমান 1, আনসার ছিল 1 লাস্ট বার ডট গুণনে, কিন্তু এখানে হয়েছে নাল ভেক্টর। হ্যাঁ, দুইটা ভেক্টর ক্রস গুণন করলে একটা ভেক্টর হবে, এটা কনফার্ম। সো আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে। তো স্যার এই জায়গায় যদি আমি আই ডট জে দিয়ে করে ফেলি, লাস্ট ক্লাসটায় খেয়াল করো, তো 1 ইন্টু 1 কস, তোমার আই জের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 কস 90 সমান 0। তো দুইটা আয়ত একক ভেক্টরের ডট গুণন করলে, আই জের মধ্যে ডট গুণন করলে আনসার হয় 0, কিন্তু আই ক্রস জে করলে সেটা কি হয়? একইভাবে ক্যালকুলেশন করো দুইটা ভেক্টরের মান। আচ্ছা, এদের কোজাইনের কোনটা কত? আই এবং জের মধ্যবর্তী কোণটা কত? 90 ডিগ্রি। সাথে একটা কি আছে? একক ভেক্টর আছে। cos 90 সমান কত? cos 90 সমান কত? 0। আচ্ছা, সরি আমি একটু ভুল করছি সম্ভবত। হ্যাঁ, এটাই একটু ভুল করছি আমি। ওই ডট গুণনে চলে গিয়েছিলাম, তো আসলে ওটার রেশ কাটা উঠতে পারি নাই। ক্রস গুণনে কিন্তু এটা সাইন নট কস। তো ডট গুণনে তুমি পেয়েছিলে 0, কিন্তু ক্রস গুণনে কিন্তু 1 1 সাইন 90, সাইন 90 সমান কিন্তু 1। তাহলে 1 তার মানে একটা একক ভেক্টর থাকছে এখানে, শুধু একটা একক ভেক্টর থাকছে। তো আমাকে তুমি একটা কথা বলো, ধরো এটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। একক ভেক্টরগুলো হচ্ছে আই, এটা হচ্ছে জে,
এটা হচ্ছে কে, এগুলা থেকে কিন্তু অনেক এমসিকিউ থাকে, সো আমি অ্যানালাইসিস করছি এই জন্য। তো এই জেড ভেক্টরটা কিন্তু এটা। আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি যে আই এবং জে কে যদি ক্রস গুণন করি, এই দুইটা ভেক্টর যে তলে আছে তার লম্বভাবেই কিন্তু একটা নতুন ভেক্টর পাওয়া যাবে। তুমি একটু লক্ষ্য করো তো, এই দুইটা ভেক্টর ক্রস গুণন করার ফলে এখন এখানে যে ভেক্টরটা সৃষ্টি হয় সেটা তো এই কে ছাড়া আর কিছু না। তুমি একটু লক্ষ্য করো তো, জে এবং কে যদি তুমি ক্রস গুণন করো এই দুইজনের সাথে ঠিক লম্বভাবে আরেকটা ভেক্টর, সেটা তো আই ছাড়া আর কিছু না। তার মানে আমরা কিন্তু এগুলোকে বলতে পারি যে আই জে হলে কে, জে আই হইলে তোমার সরি আই কে হইলে জে। তার মানে এই একক ভেক্টরগুলোর ক্ষেত্রে তোমার মাথায় রাখবা যে যে দুইটা থাকবে বাকি যেটা থাকবে না সেটা, কারণ এই তিনটা কিন্তু পরস্পর লম্বালম্বী আছে, দুইটার জন্য আরেকটা হবে, কিন্তু সেটা দিকের ব্যাপারটা নিয়ে একটু আমাদের চিন্তা করতে হবে। আমি কি তোমাদের বুঝাইতে পারছি কিনা আমি জানি না, তবে আমি আবার বলছি আরেকটু ফ্রেশ করার জন্য। তো এখন আমি তোমাকে একটা যদি ম্যাপ এঁকে দিই, তোমরা নিশ্চয়ই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আছে। যেমন মনে করো এইদিকে যাচ্ছ, এইদিকে যাচ্ছ, এইদিকে যাচ্ছ, এটাকে আমরা বলতে পারি যে ক্লকওয়াইজ। আমি বললাম এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে। ঠিক আছে, এটা সহজে মনে রাখার একটা বুদ্ধি তোমাদেরকে বলে দেই। তো একটু লক্ষ্য করো, যেমন আই ক্রস জে, তুমি কই যাচ্ছ? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ গেলে পজিটিভ, ক্লকওয়াইজ যদি যাও সেক্ষেত্রে পজিটিভ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি যাও সেক্ষেত্রে নেগেটিভ হবে, এটা মনে রাখবা। তো যেমন আই ক্রস জে সমান সমান হচ্ছে কে, আচ্ছা জে ক্রস কে সমান সমান হচ্ছে আই। আচ্ছা তাহলে আই ক্রস জে সমান সমান কে, জে ক্রস কে সমান সমান আই, কে ক্রস আই সমান সমান জে। তুমি এখান থেকে কিন্তু সবগুলো মনে রাখতে পারতেছো। এখন পরীক্ষার মধ্যে এগুলো না এসে ধরো পরীক্ষার মধ্যে চলে আসলো যে জে ক্রস আই সমান কত, জে ক্রস আই সমান কত, তুমি কিন্তু বুঝতেই পারতেছো জে ক্রস আই সমান সমান মাইনাস কে হবে। কেন? আমরা পড়ি নাই যে বিনিময় সূত্র মানে না, ক্রস গুণন বিনিময় সূত্র মানে না, সেটা আমরা পড়ি নাই, পড়ছি। যে কোনো একটা মনে রাখলে কিন্তু আরগুলো সহজ হয়ে যায়। যেমন আমি যদি জিজ্ঞেস করি কে ক্রস জে কত, কে ক্রস জে কত, তাহলে আমরা বলবো মাইনাস আই। কেন? কারণ এরা তো বিনিময় করতে পারে না, বিনিময় করলে সেটা দিক চেঞ্জ হয়ে যায়, আমরা সেটা জানি। তাহলে কে ক্রস আই সমান যদি জে হয়, তাহলে আই ক্রস কে সমান সমান মাইনাস জে। আচ্ছা, তো এখান থেকেও তুমি দেখবা অ্যান্টি ক্লকওয়াইজ, যেমন জে ক্রস আই দ্যাট মিনস অ্যান্টি ক্লকওয়াইজ, আনসার হচ্ছে মাইনাস কে। যেমন আই ক্রস কে আনসার হচ্ছে মাইনাস জে, কেন? কারণ অ্যান্টি ক্লকওয়াইজ। কে ক্রস জে আনসার হচ্ছে মাইনাস আই, কেন? কারণ অ্যান্টি ক্লকওয়াইজ। আমি নিশ্চয়ই তোমাদেরকে স্পষ্ট করতে পেরেছি, এটা হচ্ছে আয়ত একক ভেক্টরের ক্রস গুণন। আজকে আমরা কি পড়লাম? এটা আয়ত একক ভেক্টরের ক্রস গুণন। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আরেকটা জিনিস নিয়ে তোমাদেরকে একটু আইডিয়া দিই। তাইলে এই জিনিসগুলো এখানে নোট করা থাকলো। তো পরীক্ষায় যদি আমাকে কখনো বলে যে দুইটা ভেক্টরের ক্রস গুণন করো, সেটা কি করা যাবে? দুইটা ভেক্টরের ক্রস গুণন করো। আচ্ছা, তো মনে করো এটা হচ্ছে একটা দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের ক্রস গুণন আমাকে পরীক্ষায় করতে বললো, সেক্ষেত্রে আমি কি করব? তো ক্রস গুণন করার নিয়মটা হচ্ছে আসলে এরকম, নির্ণায়কের মাধ্যমে ক্রস গুণনটা করতে হয়। যেমন আমি তোমাকে জানা রাশি অজানা রাশি দিয়ে ক্রস গুণনটা একবার দেখাই ফেলি। যেমন ধরো কোনো একটা ভেক্টর এ সমান সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। আবার আরেকটা ভেক্টর যদি আমি দেখাই, যে মনে করো বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি এক্স আই, তারপর হচ্ছে বি ওয়াই জে, ঠিক একইভাবে গত ক্লাসে তোমাদেরকে আমি ডট গুণন পড়িয়েছিলাম, বি জেড কে। তো ক্রস গুণনের নিয়মটা হচ্ছে যে আই জে কে দুইটা ভেক্টরের মধ্যে আছে, সো এটাকে কমন রেখে দেই। তারপর প্রথম ভেক্টরের আই জে কে এর সহগগুলাকে লিখবো, লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে এ এক্স এ ওয়াই এ জেড। দ্বিতীয় ভেক্টরের আই জে কে এর সহগগুলো লিখবো, সেটা হচ্ছে বি এক্স বি ওয়াই বি জেড। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো এই আইডিয়াগুলো তোমাদের অনেকটা জানা থাকার কথা। তো তুমি মনে রাখবে যে ক্রস গুণন করতে গেলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তিনোটাই প্লাস দিয়েও করা যায়, কোনো সমস্যা নেই। তো এটা দিয়ে করলে তোমার বুঝতে সহজ হবে। যেমন আমি যখন আইকে লিখবো, আমি একবার দেখাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, একবার দেখাচ্ছি ক্রস গুণন কিভাবে করতে হয়। ক্রস গুণন নিয়ে হরেক রকমের ম্যাথ আছে, আরও কিছু লজিক আছে, সেগুলো নিয়ে আজকে সম্ভবত আমি আলোচনা করতে পারবো না। আজকে ক্রস গুণনের ডিটেলটা আলোচনা করলাম। সামনের ক্লাসে ক্রস গুণন এবং ভেক্টর ক্যালকুলাসে চলে যাওয়ার একটা প্রবণতা কিন্তু আমাদের থাকবে, এবং ক্রমান্বয়ে কিন্তু ক্লাসগুলোর ইম্পর্টেন্সই বাড়তেছে এই জন্য, কারণ চ্যাপ্টার শেষ করে ফেলেছি, এগুলোর অ্যাপ্লিকেশন কিন্তু এখনো করি নাই, যে কোথায় অ্যাপ্লাই করব, ম্যাথগুলো কেমন হয়, সেটা কিন্তু খুব একটা করা হয় নাই। তাইলে
সারি কলাম বাদ, তাহলে ডান দিক থেকে সবসময় গুণ করবা। দ্যাট মিনস এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। আচ্ছা, তারপরে চিহ্নটা কি? মাইনাস জে। ডান দিক থেকে গুণ করতে হয়, তাহলে এটা সারি কলাম বাদ, তাহলে এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স, তারপর চিহ্নটা কি? প্লাস। আচ্ছা, তো সারি কলাম কিন্তু বাদ, ডান দিক থেকে যদি করি এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। আমি নিশ্চয়ই তোমাদেরকে বুঝাতে পেরেছি। এখন এই রাশিগুলো সম্পর্কে যদি আমাদের কোনো রকম আইডিয়া থাকতো, যেমন এটা কত, এটা 3, এটা 4, তাহলে কিন্তু ক্যালকুলেশন করে আমরা এতটুকু জায়গাকে একটা জানা রাশিতে পরিণত করতে পারতাম। লাইক 3, 4 এতটুকু জায়গাকেও জানা রাশিতে পরিণত করতে পারতাম, এটাকেও পারতাম। তখন কিন্তু আমরা একটা ভেক্টর পেয়ে যেতাম, লাইক এরকম ধরো 3i প্লাস 2j মাইনাস 5k। তোমরা নিশ্চয়ই এরকম ভেক্টর সম্পর্কে অবগত, এটা আসলে কি প্রকাশ করে। এটা ওই প্রত্যেকটি অক্ষ বরাবর সে কত ঘর যাবে সেটা নির্দেশ করে। তো এখন দুইটা ভেক্টরের ক্রস গুণনের রেজাল্ট কিন্তু একটা ভেক্টর হতেই হলো, ভেক্টর হলো। ঠিক আছে, তো সবসময় সেটা হবে, ক্রস গুণন করলেও সেটা হবে। যদি তোমার কাছে এই ক্রস গুণনের মান জানতে চায়, তাহলে তুমি এটার মানটা বের করে দিবা, লাইক এই যে এরকম 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 5 স্কোয়ার। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা আমি তো বকবক করেই যাচ্ছি, জানি না তোমাদের কতটা কাজে লাগছে। তো ক্রস গুণনের যেমন আনান শিকদার, তুমি বলেছো স্যার 3টা ভেক্টরের ক্রস গুণন কি রকম হবে। আনান চমৎকার একটা প্রশ্ন করেছো, আনানের প্রশ্নের উত্তরটা কিন্তু আমি দিব। ইমতিয়াজ, এই ক্লাসগুলোর কি রুটিন আছে? 100% রুটিন আছে। প্রতি রবিবার এবং সোমবার একদম ঠিক বেলা 11টায় ফিজিক্স ক্লাস হয়। এরকম প্রত্যেকটি ক্লাস ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ ধারাবাহিক রুটিন অনুযায়ী হয়। তুমি একটু কিশোর বাতায়নের পেজটাতে তুমি নিয়মিত একটু দেখার চেষ্টা করবে। আচ্ছা, ওয়াই এর সামনে মাইনাস, তুমি ওয়াই এর সামনে মাইনাস দিতে চাও না, তুমি প্লাস দাও। ওয়াই এর সামনে যদি তুমি প্লাস দাও, তাহলে এই গুণটা যে আমরা করেছিলাম যে তোমার এই যে ডান দিক থেকে যদি তুমি এটা প্লাস দাও, তাহলে বামটা আগে করবা, ডানটা পরে করবা, লাইক দ্যাট। আর যদি তুমি এটার ইতিহাস জানতে চাও, সেই ইতিহাসও আছে যে কেন এগুলা প্লাস মাইনাস প্লাস, এটারও ব্যাখ্যা আছে। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে 3টা ভেক্টরের ক্রস গুণনটা একটু দেখাতে চাই। আমাকে প্রশ্নটা করেছে সম্ভবত আনান, চমৎকার কোশ্চেন। 3টা ভেক্টর, যেমন মনে করো এটা একটা ভেক্টর, যেমন মনে করো এটা একটা ভেক্টর, যেমন মনে করো এটা একটা ভেক্টর। তো এরকম 3টা ভেক্টর আছে। 3টা ভেক্টর ধরো, আমাকে 3টা ভেক্টরের কথা আমাকে বলেছে। ঠিক আছে, তো 3টা ভেক্টরের কথা আমাকে বলেছে। এটা এ, এটা ধরো বি, এটা ধরো বি, ঠিক আছে, এটা ধরো বি, এটা হচ্ছে সি। এরকম 3টা ভেক্টর আছে। এখন এই 3টা ভেক্টরের ক্রস গুণন করতে বলেছে। এই এ এবং বি কিন্তু একই তলে আছে, বাট সিটা একই তলে নাই, সিটা অন্য তলে আছে। অথবা এ এবং সি কিন্তু একই তলে আছে, বিটা একই তলে নাই। অথবা বি এবং সি কিন্তু একই তলে আছে, সিটা এটা একই তলে নাই। ঠিক আছে, এটা কিন্তু এরকম না যে এই দুইটা ক্রস গুণনের ফলে নতুন ভেক্টরটা, ওটা কিন্তু ঠিক লম্বালম্বি থাকে। আমি কিন্তু লম্বা করে আঁকি নাই, আমি দেখাচ্ছি যে কোনোভাবে যদি 3টা ভেক্টর থাকে। তাহলে যেটা করবা, এটা সেক্ষেত্রে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে। এখানে চমৎকার একটা সেন্স আছে। সেন্সটা হচ্ছে, তুমি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে আসলে। যেমন আমি যদি এটা দিয়ে একটা ভালো একটা ফিগার আঁকাই ফেলি, তাহলে হয়তো তোমার বুঝতে সুবিধা হবে। যেমন ধরো এটা হচ্ছে এ, ঠিক আছে, একটু একটু লক্ষ্য করে দেখো। আচ্ছা, আমি একটা ঘন সামান্তরিক আঁকতে চাচ্ছিলাম, একটা ঘন সামান্তরিক আঁকতে চাচ্ছিলাম। ঠিক আছে, আচ্ছা আমি একটা ঘন সামান্তরিক আঁকতে চাচ্ছিলাম, অনেকটাই হয়ে গেছে। একটু আরেকটু সুন্দর করে হয়তো আঁকা যেত। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আচ্ছা একটু লক্ষ্য করো, এটা হচ্ছে একটা ঘন সামান্তরিক।
বা সামান্তরক, বা এটার চমৎকার একটা ইংরেজিও আছে, এটাকে তুমি বলতে পারো, এটাকে তুমি প্যারালেলেপাইপড বলতে পারো, প্যারালেলেপাইপড বা ঘন সামান্তরিক। এখানে তিনটা ভেক্টর আছে এবিসি। এখন এই তিনটা ভেক্টর একই সমতলে আছে কিনা, তো কোনো একটা এরকম ঘন সামান্তরিকের তিনটা ভেক্টরের মধ্যে যে কোনো দুইটা ডট গুণন যদি আমি করি, যে কোনো দুইটার ক্রস গুণন করি এবং সেটার সাথে যদি অন্য একটা ভেক্টরের ডট গুণন করি, লাইক দ্যাট তুমি এরকম করতে পারো, তুমি বি ক্রস সি করতে পারো, ঠিক আছে, অন্য একটা ভেক্টরকে ডট গুণন করতে পারো, লাইক দ্যাট তুমি এ ক্রস সি কে করতে পারো, তুমি বি কে ডট গুণন করতে পারো। এরকম যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণন করে, যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণন করে অন্য একটা ভেক্টরের সাথে যদি ডট গুণন করো, তাহলে যে রেজাল্ট তুমি পাবে সেই রেজাল্ট আসলে মূলত পাওয়া যায় আয়তন। যে কোনো দুইটা ভেক্টরের সাথে অন্য একটা ক্রস গুণন করলে তুমি যে রেজাল্ট পাবা সেটা হচ্ছে মূলত ভলিউম, ভলিউম বা আয়তন। তো এখন মনে করো আমি তোমাকে বললাম যে এটা ক্যালকুলেশন করে তুমি যে কোনো দুইটার ক্রস গুণন করে আরেকটার সাথে ডট গুণন করে যে আনসার পাইলা, সেই আনসারটা চলে আসলো 0। মনে করো আমি যে কোনো একটা লিখলাম, যেমন এ ক্রস বি তুমি ক্যালকুলেশন করছো, একটা রেজাল্ট পাইছো, এটার সাথে সি একটা ভেক্টর ডট গুণন করেছো, আনসারটা পেয়ে গেছো তুমি 0। এই কথার অর্থ কি? অর্থাৎ তুমি কোনো আয়তন পাও নাই, তার মানে তোমার আয়তনই হয়ে গেছে 0, আনসারটা 0। কারণ এটা ইকুয়াল টু বুঝাচ্ছি আমরা যে এটা ক্যালকুলেশন করা মানে ভলিউম পাওয়া। কার ভলিউম? কোন একটা ঘন সামান্তরিকের ভলিউম বা আয়তন। তো আয়তনের ভ্যালুটাই 0 আসছে, এই কথার অর্থ হচ্ছে এই তিনটা ভেক্টর একই তলে আছে। ধরো আমি তিনটা ভেক্টর যদি আঁকি, এই তিনটা ভেক্টর একই তলে আছে, এই তিনটা ভেক্টর তখন এরকম একই তলে আছে, তা আলটিমেটলি তাদের কোনো আয়তন নাই। তার মানে এটাই বোঝানোর চেষ্টা করছি যে এই ভেক্টর তিনটা একই তলে আছে, দ্যাট মিন্স কোনো আয়তন নাই তাদের। তো তিনটা ভেক্টর একই সমতলে থাকবে তখনই যখন তাদের আয়তন 0 হবে, কিন্তু যদি তাদের এরকম কোন একটা ফিগার থাকে তার মানে আয়তন আছে, এটা বোঝাবে। আর এই তিনটা ভেক্টর যদি তুমি ক্রস গুণন করতে চাও, এরকম আলাদা আলাদা করে করাই ভালো, আবার তিনটাকে একসাথেও তুমি কানেক্ট করতে পারো, কোনো প্রবলেম নেই। তিনটাকে একসাথে তুমি আই জে কে না দিয়ে এটার ভ্যালু 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 এটার ভ্যালু, এরকম তিনটা ভ্যালু তুমি একসাথে সাজিয়ে ক্যালকুলেশন করতে পারো। নট টুডে, সামনের ক্লাসে ইনশাল্লাহ ভালো করে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, ক্রস গুণনে যে মিনিমাম লেভেলের যে বেসিকগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকবে সবাই। ঘন সামান্তরিকটা একটু সুন্দর হলে ভালো লাগতো নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, আগামী ক্লাস পর্যন্ত তোমাদের সবার জন্য শুভকামনা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেক ভালো থাকো। আমি কয়েকটি কমেন্ট পড়ে, ভলিউম দ্যাট মিনস আয়তন, ইয়াস। আচ্ছা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।